আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাইটেল হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র এবং চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের আদলে এসএসসি 2021 ব্যাচ বা ক্লাস 9-10 এর স্টুডেন্ট এদের উচ্চতর গণিতের যে বইটা এসএসসি লেভেলে এর আলোকে আজকের এই টিউটোরিয়ালটাতে আলাপ করার চেষ্টা করব যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 11.2 এই অধ্যায়টার যে বেসিক এবং আগের যে অধ্যায়টা 11.1 ছিল যেখানে আমরা দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয় করেছি, সেখানে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই তলে বা সমতলে যখন দুটি পরস্পরসিদ্ধি লম্ব সরলরেখা আমরা চিন্তা করি তখন বিভিন্ন কোয়াড্রেন্টে যদি বস্তু বা বিন্দু দেওয়া থাকে ওই বিন্দুগুলোকে যোগ করলে যে দূরত্ব হয় এটা আমরা বের করার বা এই পদ্ধতিটাকে আমরা বোঝার চেষ্টা করেছিলাম। সো আপাত দৃষ্টিতে আমি জানি তোমাদের অনেকের কাছে 1 2 3 4 ইউজুয়ালি 1 2 নিয়ে অনেকের কমপ্লেন থাকে না, বাট 3 4 এর ক্ষেত্রে ঢাল এবং সমীকরণের সরলরেখা নিয়ে একটু চিন্তা ভাবনা থাকে। সো আজকে আমি এই অধ্যায়টাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব যে 11.2তে আমরা কি জানতে পারি এবং আমাদের কি শেখার জিনিস আছে। তো বিষয়টা হচ্ছে আমরা যখন এক্স ওয়াই তল কল্পনা করি, ধরো যে এরকম একটা চিন্তা যদি আমি করি যে এটা হচ্ছে আমার এক্স এক্স এক্স, যে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তো এই যে দুটি পরস্পরসিদ্ধি লম্ব সরলরেখা, তো আমরা যখন এটা চিন্তা করি তখন আমাদের মাথায় এটা আসে যে এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড ফোর্থ কোয়াড্র্যান্ট। তো যে কোনো দুইটা বিন্দু আমরা যখন যোগ করি তখন এই দুইটা বিন্দুর আমরা দূরত্ব বের করতে পারি। যে আমি যদি বলি যে এটা একটা বিন্দু আর এটা একটা বিন্দু, এখন আমি যদি এই দুইটা বিন্দুকে যোগ করি তাহলে যা দেখব আমি দুইটা বিন্দুর দূরত্ব আমি বের করতে পারবো। যে আমি যদি এখন এটাকে বলি যে এটা হচ্ছে এখান থেকে এখানে আমি জয়েন করলাম এবং এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর এটা হচ্ছে কিউ এক্স টু কমা ওয়াই টু, তাহলে আমরা নিঃসন্দেহে পি কিউ দূরত্ব বের করতে পারবো এবং এতে আমাদের সমস্যা হওয়ার কথা না। আমরা জানি যে পি কিউ দূরত্ব বের করার সিস্টেমটা হচ্ছে মানে ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। তার মানে আমরা ইজিলি লিখতে পারি যে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এবং হচ্ছে এই রুট। তো এই সূত্রটা কিভাবে আসছে এটা আমরা 11.1-এ জানি। বাট এইখানে আমরা যখন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল চিন্তা করব এই স্থানাঙ্ক ব্যবস্থায় তখন আমরা কি ভাববো? আমরা চিন্তা করব এরকমভাবে যে এই জিনিসটা এইরকম হবে যে আমি যদি এখন বলি যে এখানে আরেকটা স্থানাঙ্ক দেওয়া থাকলো, যে স্থানাঙ্কটা হচ্ছে ধরো এখানে এই বিন্দুটা হচ্ছে এখানে দেওয়া। এখন যদি আমি এটাকে এখন যোগ করি তাহলে আমি এইখানে আরেকটা আমি রেখা পাবো এবং এই রেখাটাকে আমি যদি এখানে কল্পনা করি যে এটার সাথে আমি এখন যোগ করে দিই তাহলে এখানে আমি একটা ত্রিভুজ ক্ষেত্র পাচ্ছি নিঃসন্দেহে পাচ্ছি। আমি ধরলাম এটা হচ্ছে আমার আর বিন্দু, যেটার স্থানাঙ্ক ধরো x3 y3। এখন প্রশ্ন হচ্ছে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমি স্থানাঙ্ক ব্যবস্থা যেহেতু আছে আমি কিভাবে বের করতে পারি এবং 11.1-এর কনসেপ্টটাকে আমি 11.2-তে কীভাবে আমি কনভার্ট করব। আমি এটা জানবো যে এই পি কিউ এটার যে দৈর্ঘ্যটা আমি এখানে পাচ্ছি, হ্যাঁ, তাহলে আমি এই দৈর্ঘ্যটাকে ধরলাম এ পি কিউ। ঠিক এখন আমি কিউ আর পাবো। তা আমি যদি এখন চিন্তা করি যে আমি যদি এখন কিউ আর পাবো তাহলে কিউ আর এর ধরো এটার দৈর্ঘ্য আমি ধরলাম এ, এটার দৈর্ঘ্য হচ্ছে বি এবং ঠিক আমি যদি পি আর চিন্তা করি আমি পাইলাম সি, ধরো এই দৈর্ঘ্যটা হচ্ছে সি। তো নিশ্চিতভাবে আমার কাছে তিনটা মান আছে। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা যারা পরিমিতি করেছো সাধারণ গণিতে মেনসুরেশন পড়েছো সেক্ষেত্রে নিশ্চয়ই জানো যে ত্রিভুজ এই পি কিউ আর, এই ত্রিভুজ পি কিউ আর যে এর ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল কি হবে আমরা নিশ্চিতভাবে জানি এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে বেজ অ্যান্ড হাইট। কিন্তু স্থানাঙ্ক ব্যবস্থায় যখন এই স্থানাঙ্ক দেওয়া থাকবে এই স্থানাঙ্কগুলোকে ব্যবহার করে আমি কিভাবে করতে পারি, তাহলে আমাকে এখানে দুইটা পদ্ধতি আপাতত চিন্তা করতে হবে। এক হচ্ছে আমি যদি স্থানাঙ্ক জানি তাহলে 11.1-এর কনসেপ্ট অনুসারে আমি বাহু পাবো এবং এই বাহুগুলোকে যোগ করলে আমি একটা পরিসীমা পাবো, তাই না? তা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমি যখন পরিসীমা চিন্তা করব এই পরিসীমা ভাবলে আমার মাথায় আসবে যে এটা হচ্ছে এই বাহুগুলার সমষ্টি।
সেখান থেকে আমি অর্ধ পরিসীমা বের করতে পারবো। সো আমি যখন অর্ধ পরিসীমা পাবো, সেই অর্ধ পরিসীমাটা হচ্ছে জাস্ট এস, তাহলে দ্যাট ইজ অ্যাকচুয়ালি হাফ অফ বাহুদ্বয়ের বা বাহুত্রয়ের যোগফল। যখন আমি এইটা জানবো, এটার সাথে আমি এই যে অর্ধ পরিসীমাটা জানি, এই অর্ধ পরিসীমা দিয়ে আমি এখন ক্ষেত্রফল বের করতে পারবো। কিভাবে? এই ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে যে আমরা যখন তোমাদের ইসের ক্ষেত্রে তোমরা মেনসুরেশনে তোমাদের যে অধ্যায়টা আছে সাধারণ গণিতে, এই সাধারণ গণিতের 16 নম্বর অধ্যায়ে পরিমিতিতে তোমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সময় 3 নম্বর যে অপশনটা ছিল, সেখানে তোমরা জানো কি ছিল? মনে করে দেখো তো, সেখানে যদি এই অর্ধ পরিসীমা এস এর মান আমরা জানি, তখন আমাদের ক্ষেত্রফল বের করার সূত্র ছিল এরকম, এই যে রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। মনে আছে এটা কি ছিল? তখন আমরা তখন ওই যে মেনসুরেশনে তোমরা পড়েছো যে যদি এ বি সি একটা ত্রিভুজ ক্ষেত্র হয় এবং এই এ থেকে আমি যদি বিসি ভূমির উপরে একটা লম্ব অঙ্কন করি, তাহলে এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সি, তাই না? এখন এবিসি এর এটার দৈর্ঘ্য হচ্ছে সি, এইটার এসি এর হচ্ছে বি, আর বিসি এর হচ্ছে এ। তখন আমরা এখানে একটা ডি বিন্দু কল্পনা করেছি এবং ডি কল্পনা করে এই দূরত্বটাকে এক্স আর এই দূরত্বটাকে এ মাইনাস এক্স হিসাব করেছিলাম। মনে আছে? তখন এই সূত্রটা যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অ্যাপ্লাই করলে, তো হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এডি। মানে এটা কেমনে আসলো সেটার কথা বলছি। তখন এই হাফ ইন্টু ওই বিসি মানে হচ্ছে ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা হুইচ ইজ এডি, এই হিসাব করলে তোমরা নিশ্চিতভাবে জানো যে এটা এরকম আসে যে হাফ ইন্টু ভূমি। তো ভূমির ক্ষেত্রে কি হয়? এই যে এ ইন্টু 2/a ইন্টু এরপরের অংশটা হচ্ছে এটা যে 2/a রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এরকম একটা মান ছিল। তখন কি হয়? এই যে এ আর এ 2 কাটা গেলে যে অংশটা থাকে, তোমাদের মেনসুরেশনের পরিমিতির এইটা সূত্র কিভাবে আসলো এটার প্রমাণটা দেওয়া আছে। এটা খুবই সহজ, যে রুট এটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তো এই চ্যাপ্টারে মানে 11.2 এর কনসেপ্টে আমরা বোঝার চেষ্টা করব যে যদি আমাদেরকে ত্রিভুজ ক্ষেত্র দিয়ে দেয় বা চতুর্ভুজ ক্ষেত্র দিয়ে দেয় তখন কি হবে। এখন এটাকে আমি একটু চিন্তা করি যে এটাকে আরও একটা যদি পয়েন্ট দিত এখানে, আরও একটা পয়েন্ট, যে আরেকটা পয়েন্ট হচ্ছে ধরো যে এখানে বা এই বিন্দুটা এই স্থানাঙ্ক ব্যবস্থায়, তখন আমি যদি এটাকে এখন জয়েন করতাম, ধরো এটাকে এখানে চিন্তা করছি আমি যে এই জায়গাটা আমি যদি জয়েন করাইতাম যে এটা হচ্ছে আরেকটা বিন্দু, হ্যাঁ, এবং এই বিন্দুটাকে যদি আমি এখন পি এর সাথে সংযুক্ত করি, তাহলে আমি এখন একটা চতুর্ভুজ পাচ্ছি। আমি ধরলাম এটা পি কিউ, এটা হচ্ছে এস, এইটার স্থানাঙ্ক x4, y4। তো এখন আমি যদি এই যে বিন্দু পাতন পদ্ধতিতে আমি 4টা কোয়াড্রেন্টে 4টা পয়েন্ট পাইলাম, ডাজন্ট ম্যাটার, আমি এগুলোকে যুক্ত করলাম। এখন আমি যে এখন একটা টেট্রাহেড্রাল পাইলাম বা চতুর্ভুজ পাইলাম, এইটার ক্ষেত্রফল কেমনে বের করব? ঠিক একইভাবে আমি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যেমন অর্ধ পরিসীমা দিয়ে বের করেছি, আমি নিশ্চিতভাবে জানবো যে এই চতুর্ভুজের এইটা এখন কর্ণ হয়ে যাবে। তার মানে এই যে পি কিউ, এটা হচ্ছে পি আই এস কিউ আর, এই চতুর্ভুজ ক্ষেত্রের, অর্থাৎ পি এস কিউ আর, এই চতুর্ভুজ ক্ষেত্রের, হ্যাঁ, এই চতুর্ভুজ ক্ষেত্রের এই কর্ণ যেটা হচ্ছে পি কিউ, এই কর্ণ পি কিউ এই চতুর্ভুজটাকে দুইটা সমান অংশে ভাগ করবে। তো এখন সমান নাও হইতে পারে, সেক্ষেত্রে এখন আমি যদি বলি যে এই চতুর্ভুজ ক্ষেত্রের প্রত্যেকটা অংশে আমি যদি এখন এই পয়েন্টটাকে আরেকটু উপরের দিকে টানতাম, হ্যাঁ, এই পয়েন্টটা ঠিক রেখে আমি যদি এই পয়েন্টটাকে আরেকটু এখানে টানতাম, তাহলে এটা আরেকটু অসম হইতো, হ্যাঁ। তখন সেক্ষেত্রে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে এই চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। এখন যদি আমি সামান্তরিক বা আয়তক্ষেত্র হইতো, তোমরা নিশ্চিতভাবে এই কনসেপ্ট জানো যে সামান্তরিকের ক্ষেত্রে কি হয়। সামান্তরিকের ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে এই রকম যে অন্তত দুইটা বাহু কি হবে, পরস্পর সমান্তরাল হবে, এবং এই যে কর্ণ, এই কর্ণটা এই দুইটা ত্রিভুজের সমান অংশে ভাগ করবে। যদি এটা আয়তক্ষেত্র হইতো, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম ছিল যে এই কর্ণ এইভাবে আঁকতে পারবো, এইভাবে আঁকতে পারবো, যাই হোক দুইটা সমান অংশে ভাগ করতো।
কিন্তু যদি ট্রাপিজিয়াম হয়, ট্রাপিজিয়ামের বিষয়টা কি? ট্রাপিজিয়ামের বিষয়টা হচ্ছে যে এইরকম, যে অন্তত পক্ষে দুইটা সমান্তরাল রেখা থাকবে, যে এটা হচ্ছে ধরো এইরকম, যে সমান্তরাল রেখার ক্ষেত্রে যে এটা ধরো এইরকম, আরেকটা ধরো যে এইরকম। সো এখানে এই বাহুটা কিন্তু পরস্পর সমান্তরাল না, সমানও না, কিন্তু এই বাহুটাও পরস্পর সমান না, কিন্তু সমান্তরাল। তাহলে এটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা করতে পারি, যখন আমরা এটাকে জয়েন করাবো তখন এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেই আমরা ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে পারবো। সুতরাং আমরা যখন ত্রিভুজ আমার কল্পনার মধ্যে থাকবে স্থানাঙ্ক ব্যবস্থায়, সেটা যে কোনো কোয়াড্রেন্টের যোগফলই হইতে পারে। এই ক্ষেত্রে আমরা বাহু বের করে, পরিসীমা বের করার পরে বাহু বের করব হচ্ছে এই সূত্র দিয়ে। বাহু বের করার পরে আমরা পরিসীমা বের করব, বাহুগুলো যোগ করলে আমি পরিসীমা পাবো, তারপরে অর্ধ পরিসীমা পাবো। সেই অর্ধ পরিসীমার সূত্রটা হচ্ছে আমরা জানি পরিমিতিতে আছে, এই সূত্র দিয়ে আমি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। এটা হচ্ছে পদ্ধতি 1। পদ্ধতি 2 আছে, যেই পদ্ধতিটা খুবই সহজ এবং সেখানে নির্ণায়ক পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। যে স্থানাঙ্ক ব্যবস্থায় যখন আমাকে দেওয়া থাকবে, যে এই স্থানাঙ্কগুলো দেওয়া থাকবে, তখন আমি কিভাবে এই স্থানাঙ্ক দিয়ে আমি হচ্ছে ক্ষেত্রফল বের করতে পারি। সেক্ষেত্রে তোমরা জানো যে আমি যদি বলি যে পি কিউ আর এটা হচ্ছে একটা ত্রিভুজ ক্ষেত্র যার 3টা স্থানাঙ্ক আছে। এখন চিন্তা করে দেখো এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমি কিভাবে বের করতে পারি। তখন আমি বলবো যে ত্রিভুজ এই পি কিউ আর এর ক্ষেত্রফল। তখন আমাকে স্থানাঙ্ক দিয়ে চিন্তা করতে হবে এবং এই ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যেন পয়েন্টগুলা বা বিন্দুগুলা ঘড়ির কাঁটার বিপরীত দিকে থাকে, ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে আমি যে কোনো পয়েন্ট থেকে স্টার্ট করতে পারি। আমি ধরো চিন্তা করলাম পি বিন্দুটা আমি চিন্তা করছি, তাহলে পি এর ঘড়ির কাঁটার বিপরীতে আছে হচ্ছে কিউ, এবং কিউর ঘড়ির কাঁটার বিপরীতে আছে আর, আর এর ঘড়ির কাঁটার বিপরীতে আছে পি। এবং এটা তোমরা জানো কি করতে হয়। তাহলে এই ক্ষেত্রফল হচ্ছে আমি এখানে দিব হচ্ছে হাফ। এরপর ওই যে পি এর স্থানাঙ্ক x1 y1, তারপরে কার স্থানাঙ্ক অবশ্যই কিউ, আর দিলে হবে না, এখানে কিউ দিতে হবে। তার মানে এটা হচ্ছে x2 y2, এবং এখানে কি হবে x3 y3, এবং পরে আমাকে যেখানে আমি শুরু করেছি সেখানে আবার যাইতে হবে, অর্থাৎ এখান থেকে এখানে, তারপরে এখানে আবার হচ্ছে আমি লিখবো হচ্ছে x1 y1। এরপর আমাকে কি করতে হয় আমি নিশ্চিতভাবে জানি, তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, এটা তোমরা ওই যে পেজ নাম্বার 253-তে দেখো কি আছে, যে আমি তখন যোগ করব, কোনগুলো গুণ করব, আগে মানে গুণফলগুলোকে একসাথে করব। সেক্ষেত্রে কি হবে, এই যে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 প্লাস এটা করব। এরপরে বিয়োগ ফলগুলো হচ্ছে বাকি বিপরীত অংশগুলো, যে y1 x2 বিয়োগ করতে হবে, y2 x3 বিয়োগ করতে হবে, y3 x1 বিয়োগ করতে হবে। এবং যখন আমরা ক্ষেত্রফল লিখব তখন নিশ্চিতভাবে আমরা এখানে অবশ্যই উল্লেখ করব যে বর্গ একক। এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে কনসেপ্ট। খুব সিম্পলি আমাদেরকে এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে। যখনই আমরা কোনো ত্রিভুজ ক্ষেত্র অথবা চতুর্ভুজ ক্ষেত্র অথবা পঞ্চভুজ ক্ষেত্র যাই বলি, যদি আমরা ষড়ভুজ ক্ষেত্র হেক্সাগোনালের হিসাব করি, তখনই যে পয়েন্টগুলো আমি পাবো সেই পয়েন্টগুলোকে যে কোনো পয়েন্ট থেকে স্টার্ট করে ঘড়ির কাঁটার বিপরীতে গিয়ে আবার সেখানে যাইতে হবে। তখন আমি এই ক্ষেত্রফলের সূত্রটা লিখে এখানে বর্গ একক লিখব, এবং আমার মান চলক সহকারে আসুক আর বাস্তব সংখ্যায় আসুক, যাই আসুক, আমি এখানে বর্গ একক ব্যবহার করব। আবার তোমাদের বইয়ের উদাহরণ 13-তে একটা বিষয় লেখা আছে, তোমরা যদি একটু খেয়াল করো, যে কোনো উদাহরণ 13টা খেয়াল করো, যে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া, ধরো এরকম 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, সেটা ছক কাগজে স্থাপনের প্রয়োজন হবে না, 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বলা হইল এদের ক্ষেত্রফল 4 বর্গ একক। তো যখন 4 বর্গ একক হয়, তুমি খেয়াল করে দেখো তোমাদের উদাহরণ 13-তে একটা বিষয় আছে, যে ওরা পাইছে যে এইরকম করে একটা অংশ পাইছে, সেটা হচ্ছে 2r-4। এই যে 2r-4 বর্গ একক পেয়েছে,
এখন প্রশ্ন মতে যে লেখা আছে যে এটার ক্ষেত্রফল 4 বর্গ একক, তাহলে এই চলকের মান কত, আর এর মান কত? তখন এইটাকে যেহেতু আমি নির্ণয় করে পেয়েছি, আমি কিন্তু জানি না যে ওই স্থানাঙ্কগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে না ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। সুতরাং সেই ক্ষেত্রে আমি যখন এইটাকে লিখব যে এইটা সমান প্রশ্নে দেওয়া বর্গ এককের মানের সমান, তখন আমি নিশ্চিতভাবে এর আগে একটা প্লাস মাইনাস বসাবো। 2r - 4 = 4। এই জায়গাটা একটু খেয়াল করার দরকার আছে, কারণ হচ্ছে যেহেতু আমরা এই স্থানাঙ্ক ব্যবস্থায়, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যখন ক্ষেত্রফল বের করি, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি কোন ক্ষেত্রে? শর্ত হচ্ছে আমি যেখান থেকে স্টার্ট করব, যেখান থেকে করে আমি আর থেকেও স্টার্ট করতে পারি, বাট আই হ্যাভ টু গো অ্যাকর্ডিং টু দ্য এন্টি ক্লকওয়াইজ। ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। সুতরাং ইন দ্যাট কেস দেখো আর এর মান 2টা আসবে। এখানে এই হিসাব করলে আর এর মান একবার আসবে 0, আরেকবার আসবে 4। সুতরাং এই আর এর মান 2টা আসছে। কেন আসছে? কারণ হইল আমি তো জানি না এই বর্গ এককের মানটা এটা ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে ঘুরেছে। এই কারণে আমাদের এই অঙ্কটাতে এবং পরবর্তীতে আমরা যখন ম্যাথ করব, এই প্লাস মাইনাসের হিসাবটা আমরা একটু খেয়াল রাখবো। এই হচ্ছে প্রথম কথা। সুতরাং এতক্ষণ যাবৎ আমি লম্বা সময় নিয়ে ফেলেছি। আমি এই ত্রিভুজ, চতুর্ভুজ বা স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দু পাতনের পর আমরা প্রথমে 11.1 এর কনসেপ্ট দিয়ে আগে দৈর্ঘ্য বের করব, দৈর্ঘ্য বের করার পরে পরিসীমা বের করব, অর্ধেক করব, অর্ধ পরিসীমা দিয়ে ক্ষেত্রফল বের করব। যেহেতু এই ভিডিওটার টপিকের টাইটেল হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় পদ্ধতি, আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে বাহু দিয়ে, আরেক হচ্ছে স্থানাঙ্ক দিয়ে। মন থাকবে, বাহু দিয়ে করলে পরিসীমা দিয়ে করব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রে, আর বহুভুজের ক্ষেত্রে, চতুর্ভুজের ক্ষেত্রে স্থানাঙ্ক ব্যবস্থা থাকলে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে গিয়ে যে স্থানাঙ্কগুলোকে পাবো সেখানে এইরকমভাবে আমরা বর্গ একক দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি ক্ষেত্রফলের এককটাই হচ্ছে বর্গ, তার মানে এই হিসাবটা আমরা মোটামুটি বুঝতে পারছি। সুতরাং এখানে আমি আর কিছু বলতে চাই না, বলার প্রয়োজন নাই। আর ম্যাথস হচ্ছে এমন একটা বিষয়, এখানে টিচার যতই তোমাকে বোঝায় দেখ, তুমি সেটা বাসায় পড়ো বা অন্য কোথাও পড়ো, যে কোনো শিক্ষকের কাছে পড়ো, যেই মানুষটার কাছে তুমি পড়তেছো, তার যে জ্ঞান তোমার কাছে আসতেছে, এইটা তুমি অ্যাপ্লাই করবা নিজের বুদ্ধি দিয়ে। হ্যাঁ, এবং একটু লেখাপড়াটা বেশি করতে হবে। ম্যাথস হচ্ছে প্র্যাকটিসের বিষয়। সো প্র্যাকটিস না থাকলে ম্যাথস মনে থাকে না। বাট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদেরকে একটু এই জিনিসগুলোকে বারবার মনে রাখতে হবে। তার মানে 11.1 এর এই কনসেপ্ট, সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য আমি যদি মাপতে চাই তাহলে আমি কি করব, আর হচ্ছে ক্ষেত্রফল মাপার জন্য আমি 2টা পদ্ধতির কোনটা অ্যাপ্লাই করব সেটা আমাকে কোয়েশ্চেন বলে দিবে। সো দেখা যাবে যে কোয়েশ্চেনের মধ্যে কি আছে এটা দেখে আমি অ্যান্সারটা বের করার ট্রাই করব। সো এটা একটু মুছে দেই, এটা এখন এই মুহূর্তে লাগবে না। এখন তোমরা 11.2 এর অঙ্কগুলোর দিকে তাকাও। 11.2 এর অঙ্কগুলোর দিকে তাকালে দেখো, আমি যেমন ধরো এখানে টোটাল কয়টা 10টার মতন অঙ্ক আছে, এবং অঙ্কগুলো সোজা করতে পারলে সোজা, সবই করতে পারলে সোজা, না পারলে সব কঠিন। 4-এর মধ্যে 4টা ইসে দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে। আমি 4 থেকে শুরু করি, বাকিগুলো সহজ। ওই যে এ বি সি ডি, এই শীর্ষ বিশিষ্ট চতুর্ভুজটির ক্ষেত্রফল কত? তো এখন এই শীর্ষ বিশিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাকে ওইভাবে বের করতে হবে যে ক্ষেত্রফল বের করার জন্য ওই যে পয়েন্টগুলোকে আমি লিখবো। পয়েন্টগুলো কী কী? এ বি সি ডি, এর মান হচ্ছে এরকম যে এর মান হচ্ছে, এটা হচ্ছে 4 নাম্বার অঙ্কটা। হ্যাঁ, এর মান হচ্ছে -a,0, বি এর মান মানে স্থানাঙ্ক হচ্ছে 0,-a, সি এর স্থানাঙ্ক হচ্ছে a,0, a,0, এবং ডি এর হচ্ছে 0,a। নিশ্চিতভাবে বুঝতেই পারতেছো যেখানে একটা চলক আছে, এটার আমরা মান জানি না, বাট ইউজুয়ালি 4টা জিনিস দেওয়া আছে, স্থানাঙ্ক দেওয়া আছে। এখন এই 4টা স্থানাঙ্ক দিয়ে আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই কি হবে? তো চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এই যে হাফ, তাই তো? এখন আমি যদি চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল চিন্তা করি যে এ বি, হ্যাঁ, সি ডি, চতুর্ভুজ এর বা চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ধরো একটু জায়গা নেই, আমি লিখলাম হাফ। এই হচ্ছে চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? হাফ। ওই যে -a,0, তারপর 0, -a, তারপরে a,0, ডি হচ্ছে 0a, তারপরে আবার এতে ফিরে আসতে হবে, মানে এখানে -a,0 আমরা লিখব, এটা হচ্ছে
বর্গ একক। তখন আমরা কি করব, এটা সোজা তোমরা পারবা, এ আর এ মাইনাস এ গুণ করলে এ স্কোয়ার হবে, তারপরে 0 0 মানে 0, এ গুণ করলে এ স্কোয়ার, আবার 0 আর 0 গুণ করলে তো 0। তো ইন দ্যাট কেস আমরা এখানে পাচ্ছি কি, আমরা পাচ্ছি হচ্ছে হাফ, তার মানে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 0 প্লাস এ স্কোয়ার প্লাস 0। এখন এইখানে এসে একটু মাথাটা বেশি খাটাইতে হয় এবং ঠান্ডা মাথায় করতে হয়, যেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আমিও মাঝে মধ্যে করে ফেলি এখানে চিন্তার মধ্যে, যে মাইনাস এখন কি হবে 0, তারপরে এই যে মাইনাস, তাহলে এই যে এ আর এ গুণ করলে এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, তারপরে এখানে হচ্ছে মাইনাস 0, আবার এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, তার মানে এটা বর্গ একক। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে কি এ স্কোয়ার হচ্ছে 2a স্কোয়ার, তারপরে এখানে নাই, তাহলে এখানে যেহেতু মাইনাস, তাহলে একটু খেয়াল করো বিষয়টা কি দাঁড়াচ্ছে। এই যে মাইনাস, এর বদলে ভিতরে কি আছে, এর বদলে এখানে আছে এ স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস এ স্কোয়ার, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে হাফ ইন্টু 2a স্কোয়ার, 2a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, তার মানে এখানে কিছুই থাকতেছে না, হাফ ইন্টু 0। তার মানে এই যে এই 4 নাম্বারের যে এইটা, না আমি কি ভুল করছি নাকি, মাইনাসে প্লাস হওয়ার কথা না, এটা হচ্ছে মাইনাস 0 মাইনাস এ স্কোয়ার, তার মানে এখানে কি হচ্ছে, দাঁড়া এই যে আমার যেটা মিস্টেক হয় এটা হচ্ছে 0, তারপরে মাইনাসে এই মাইনাসটা দিয়েছি, তার মানে তো না, এখানে তো মাইনাসটা হবে না অ্যাকচুয়ালি, হ্যাঁ, তারপরে আবার সরি আমার মিস্টেক হয়েছে, এটা হচ্ছে 0, আমি তো জানি এটা 0 হবে না আমার ধারণা, কারণ অঙ্কটা করার সময় এরকম হচ্ছে। এইটার কি অবস্থা দেখি, আচ্ছা এটা 2a স্কোয়ার, এটা তো মাইনাস হওয়ার কথা না, তার মানে এইটা হবে এই রকম, তাইলে বিষয়টা দাঁড়াচ্ছে 0 ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে মাইনাস হিসাব করলে এটা আসতেছে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, এখানে আসতেছে মাইনাস এ স্কোয়ার, ইট মিনস দিস ইজ মাইনাস 2a স্কোয়ার। তো মাইনাস 2a স্কোয়ারের মাইনাস যোগ করলে হবে প্লাস, আমার একটু মিস্টেক হয়েছে, তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে হাফ ইন্টু 4a স্কোয়ার, তাইলে এখানে হচ্ছে 2a স্কোয়ার। আমি দুঃখিত যে আমি এখানে মাইনাস 2টা এক্সট্রা দিয়ে ফেলেছি, বাট অ্যাকচুয়ালি হবে যেহেতু মাইনাস আমি কমন নিয়েছি, তাহলে এটা মাইনাস এ স্কোয়ার এখানে ডাইরেক্টলি হবে, যেটা মাইনাস এ স্কোয়ার। তো আমি যদি মাইনাস কমন নিয়ে থাকি তাহলে এটা আমার জন্য হিসাব করতে সুবিধা হয়, যে বাকিগুলো হচ্ছে প্লাস হয়ে যাবে যেহেতু আমি কমন নিয়েছি। সো এটা মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ইটস উড বি মাইনাস এ স্কোয়ার। তো এটা ব্র্যাকেটের ভিতর থেকে হিসাব করলে মাইনাস 2a স্কোয়ার, এই মাইনাসে গুণ করলে প্লাস 2a স্কোয়ার হুইচ ইজ 2a স্কোয়ার। সো এই সূত্র অনুসারে বা এই স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যা দেখলাম ABCDর ক্ষেত্রফল হবে 2a স্কোয়ার। গেল এক হিসাব, সহজ জিনিস ছিল, কিন্তু আমার এখানে একটু মিস্টেক হয়েছে। এই ধরনের মিস্টেক পরীক্ষার হলে তোমাদের যদি হয়ে থাকে তাহলে আমি চাই না, আল্লাহ তোমাদেরকে একটু হেফাজত করুক, তোমাদের ব্রেইনটা যেন একটু কুল থাকে, যে মাইনাসের হিসাবগুলো করতে গেলে যেন তোমরা আসলে ভুল না করে ফেলো। কারণ ম্যাথস তো একটা লম্বা জিনিসের ক্ষেত্রে দেখা যায় একটু মিস্টেক থাকলে সেটা পুরো রেজাল্টটাকে ইফেক্ট করে, অন দ্যাট কেস আসলে কষ্ট হয়ে যায়। এখন পরের যেই অঙ্কটা সেটা হচ্ছে 5 নাম্বার অঙ্কটা, যে দেখাও যে এত এত বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষ, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আবার মানে এটা আমিও জানি, তোমরাও জানো যে সহজ হওয়ার কথা যদি মিস্টেক না হয়। তো এখানে এর মান 5 নম্বর, তো হ্যাঁ, এর যে স্থানাঙ্ক এটা হচ্ছে 0,-1, বি এর স্থানাঙ্ক হচ্ছে -2,3, তারপর সি এর স্থানাঙ্ক হচ্ছে 6,7 আর ডি এর হচ্ছে 8,3। আমাকে দেখাইতে বলছে যে এগুলো আয়তক্ষেত্রের 4টি শীর্ষ। তো আয়তক্ষেত্রের 4টি শীর্ষ হইলে আমাকে কিভাবে প্রুফ করতে হবে? প্রুফ করার বুদ্ধিটা হচ্ছে আমরা আয়তক্ষেত্র কি আগে সেটা জানি তো, যে যদি আমি আয়তক্ষেত্র চিন্তা করি এটা এরকম হবে, যে আমি যদি মনে করি যে এ ধরলাম, এটার সাথে এটা তুলনা হচ্ছে না, বি সি ডি ধরছি, তাহলে এবি বাহু আর সিডি বাহু সমান হবে, এডি বাহু বিসি বাহু সমান হবে পরস্পর, এবং এই কর্ণগুলো সমান হবে।
কর্ণগুলো সমান হবে রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে। এখন এই যে আমাকে বিন্দুগুলো দিল 5 নাম্বার, এই বিন্দুগুলো দিয়ে আমাকে বলেছে দেখাইতে বলছে যে এটা কি বলছে যে আয়তক্ষেত্রে 4টি শীর্ষবিন্দু। তার মানে আমাকে এখন দৈর্ঘ্য হিসাব করতে হবে ABCD। এখন আমি যদি এটাকে একটু স্থানাঙ্ক ব্যবস্থায় বসাইয়া দেখি যে কেমন হয় তাহলে একটু সুবিধা হবে। ধরো আমি এখানে একটু দেখাচ্ছি যে এটা ধরো যে এরকম, যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস। আমি একটু হিসাব করছি এরকমভাবে। এখন আমি যদি বলি যে এক্স অ্যাক্সিসের 0,-1 0,-1 ধরলাম এখানে, 0,-1 এখানে, তার মানে এটা হচ্ছে এ বিন্দু, তাহলে এ হচ্ছে 0,-1, বি কত -2,3, তার মানে এই 1 2 -2,3 মানে উপরে, তাহলে 1 2 3 এখানে হবে। তাহলে এই বিন্দুটা হচ্ছে বি -2,3 আপাত দৃষ্টিতে। সি হচ্ছে 6,7, তাহলে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। ধরো এই বিন্দুটা হচ্ছে সি, এটা হচ্ছে 6,7 আর ডি কি 8,3। তাহলে এটা যদি 6 হয় তাহলে এটা হচ্ছে 7 8 8,3 হচ্ছে 1 2 3। তাহলে এইটা কেমন দেখাচ্ছে? যদিও আমার যেই পয়েন্টিংগুলো সেগুলো একেবারেই সূক্ষ্ম না, সেহেতু হয়তো সাইজটা দেখতে অন্যরকম হবে, বাট তুমি যখন এটাকে একসাথে করবা ছক কাগজে করবা গ্রাফ পেপারে, এটা একদম পারফেক্ট হওয়ার কথা। সো অ্যাকর্ডিং টু মাই বেস্ট আন্ডারস্ট্যান্ডিং আমি যদি এটাকে একটু খেয়াল করি যে এটাকে আমি যদি জয়েন করি কি হয়, এই হয়, তারপরে হচ্ছে এই হয়, একটু কেমন কেমন দেখাবে তাই না? আসলে কিন্তু চিত্রটা এরকম হবে না, কাছাকাছি পর্যায়ের হবে, এই হবে, আরে আচ্ছা এই হবে। যাই হোক, আমার একটু দেখতে একটু অদ্ভুত লাগতেছে, বাট ছক কাগজে বসাইলে দিস উড বি ক্লিয়ার। এটা হচ্ছে ডি না, হ্যাঁ এটা হচ্ছে 8,3, এটা হচ্ছে 6,7। এখন আমাকে বলছে এইটা আমি যখন পয়েন্টিং করলাম আমি এখন কি চিন্তা করব? আমি এখন চিন্তা করব যে হ্যাঁ আমি কোন কোন পয়েন্ট করে আমি বিন্দুগুলো পেয়েছি, যে এটা বি, এটা সি, এটা এ, এটা ডি। এখন আমি কি করব? তো এখন আমি এ ডি বাহুর দৈর্ঘ্য বের করব, তারপরে বিসি বাহুর দৈর্ঘ্য বের করব, এরপরে এ বি বাহুর দৈর্ঘ্য বের করব, আর সিডি বাহুর দৈর্ঘ্য বের করব। কেন? তাহলে আমি দেখব যে কোন কোনগুলো সমান। তা আমি তো বুঝতেই পারতেছি আমাকে আয়তক্ষেত্রে যেতে হবে। তাহলে এডি এর দৈর্ঘ্য আমি যদি চাই, তাহলে এডি এর দৈর্ঘ্য বের করতে গেলে আমার হিসাব করতে হবে 8 - 0 x2 - x1, তাহলে 8 স্কোয়ার প্লাস ওই যে 3 -1 4 স্কোয়ার, তার মানে কি দাঁড়াচ্ছে? এখানে হচ্ছে 64 আর এখানে হচ্ছে 16। লাগবে একটা ক্যালকুলেটর। ক্যালকুলেটর জন্য কোথায় একটা ক্যালকুলেটর লাগবে? তার মানে হচ্ছে 64 + 16 √80। এটার অ্যান্সার হচ্ছে √80 একক। এটা হচ্ছে এডি। এবার আমি বিসি চিন্তা করি, এডির সাথে আমি বিসি চিন্তা করি। আপাতত ভাবি যে বিসির কী অবস্থা দেখি। বিসি হচ্ছে 6 - -2 সেম 8 স্কোয়ার, আবার ওই যে 7 - 3 4, তার মানে 4 স্কোয়ার, একই অবস্থা √80 একক। তার মানে আমি এখানেই বুঝতে পারছি যে এডি বাহু এবং হচ্ছে বিসি বাহুটা সমান। এবার আমি যদি সিডি বাহুর চিন্তা করি, তাহলে সিডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ওই যে 6 - 8 সিডি, তাহলে আমি 8 - 6 চিন্তা করি, 2 স্কোয়ার প্লাস 3 - 7 -4 স্কোয়ার, তাহলে -4 স্কোয়ার 16, আর 4 হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে √20 একক হবে সিডি। আর হচ্ছে এবি বাহুটার আমি ভাবি, তাহলে এবির ক্ষেত্রে 0 - -2 হিসাব করি আমি, 0 - -2 2 স্কোয়ার, আর -1 - 3 -4 হোল স্কোয়ার, একই অবস্থা √20 একক। তার মানে আমি দেখতে পাচ্ছি যে আমার এই দুই বাহু সমান এবং এই দুই বাহু সমান। তার মানে আমি এটা বলতে পারবো যে এটা আয়তক্ষেত্র। আরও ক্লিয়ারলি যদি আমি এখন ওই কর্ণ হিসাব করি, কর্ণ যে এডি কর্ণ, এডি কর্ণকে আমাকে হিসাব করতে হবে।
না, এটা হিসাব না করে তো আমি বলতে পারবো যে এটা আয়তক্ষেত্রের কি 4টা শীর্ষ। আচ্ছা, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো, এটা বলেছে। এখন কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যদি আমার বের করতে হয়, যেহেতু এটা আয়তক্ষেত্র, কর্ণদ্বয় তো একই দৈর্ঘ্যেরই হবে, তাহলে আমি এক কাজ করি, আমি ওই তোমার এসি হিসাব করি। এসি যে কর্ণ এসি, এটার দৈর্ঘ্য হচ্ছে রুট এসির কী অবস্থা 6 - 0, তাহলে 6 স্কোয়ার, আর 7 - -8 এটা হচ্ছে 8 স্কোয়ার। তাহলে এটা কত, 36 আর 64 কত হয়, 10 হবে নাকি? 36 + 64 100। হ্যাঁ, রুট 100 মানে হচ্ছে 10 একক। এটা হচ্ছে 10 একক। এখন যদি আমাকে বলে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে, তাহলে আমি তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য আমি বাহু দুইটাকে গুণ করলেই হয়। তার মানে আমি যদি এরকম করি, বাহু দুইটা গুণ করার ক্ষেত্রে আমি যদি এবি আর বিসি গুণ করি, এবি আর বিসি, তাহলে তো আমি ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, তাই না? তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি যদি বলি যে আয়তটির ক্ষেত্রফল, আয়তটির যে ক্ষেত্রফল এটা কি হবে, এটা হচ্ছে যে এবি, এই বাহুটা ইনটু এই বাহুটার সাথে এই বাহুটা নিব বিসি। তার মানে এবি এর মান আমরা পেয়েছি কত, এবি এর মান পেয়েছি √20 ইনটু বিসি এর মান আমরা পেয়েছি √80। তাহলে এটা হিসাব করলে কি হবে, √80 আর 20, 8 দুগুণে 1600, 1600কে বর্গমূল করলে 40 স্কোয়ার, 40 স্কোয়ার হওয়ার কথা। হ্যাঁ, তার মানে এইটা হবে হচ্ছে √8 দুগুণে 1600, তার মানে 40 বর্গ একক। এই হচ্ছে 5 নাম্বার অঙ্কটার মোটামুটি হাইলাইটস। এবং এইটা তোমরা যখন ছক কাগজে এটা আঁকাবা, ইট লুকস ভেরি মাচ ইউনিফর্ম তোমাদের জন্য এটা, কারণ আমার এটা একটু বড় হয়ে গেছে এবং একটু আনইউজুয়াল লাগতেছে, বাট এই ধরনের চিন্তা কঠিন তো না, না কঠিন না, সহজ হওয়ার কথা। সুতরাং এটা মুছে দেই, 5 নম্বর অঙ্কটা পারবা। তো 5 নম্বর অঙ্কটা পারলে তোমাদের আরেকটা জিনিস আমার একটু বলার দরকার আছে, যে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে, কোনটা যেন, এই যে 7 নম্বর অঙ্কটা করার ক্ষেত্রে একটু চিন্তার ব্যাপার আছে, যে এবিসি 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে এর সম্ভাব্য মান এবং হচ্ছে এবিসি ত্রিভুজটির বৈশিষ্ট্য বর্ণনা করা। আচ্ছা, এক্ষেত্রে যে 7 নম্বর অঙ্কগুলা, এই -2, আমি তো এখানে 5 করলাম, 6 তো আছে একটা। দেখো 3টে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং এবি আর বিসি সমান বলে দিছে, সমান বলেছে যে যদি সমান হয় তাহলে এর সম্ভাব্য মান নির্ণয় করো এবং এর মানের সাহায্যে যে ত্রিভুজ হয় এর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, 7-এ যাওয়ার আগে একটু 6টা বলে নিই, কারণ এখানে একটু মানে একটা জায়গা ক্লিয়ার করার বিষয় আছে, যে আমি যখন বলবো যে আমাকে স্থানাঙ্ক দিয়েছে, কি কি স্থানাঙ্ক, আমি 5-এর পরে 6টা একটু চিন্তা করব, 6 চিন্তা করলে 7 পারা যাবে। এর যে স্থানাঙ্ক এটা হচ্ছে 6 নাম্বার, এর স্থানাঙ্ক হচ্ছে -2,6 না, হ্যাঁ -2,1। বি এর স্থানাঙ্ক হচ্ছে -10,6 এবং সি হচ্ছে a,(-6). এখন মজার ব্যাপার হচ্ছে এর মান তো আমরা জানি না। এখন এর মানটা কি হইতে পারে এইটার উপর ভিত্তি করে আমাকে কি চিন্তা করতে হতে পারে, এর মান কি হবে আগে ভাবি। এটা ভাবার জন্য আমাকে একটা ক্লু দিয়েছে এখানে, যে এবি আর বিসি সমান। এখন আমাকে যেহেতু বলে দিছে যে এবি আর বিসি সমান, তাহলে আগে আমি এবি আর বিসির দৈর্ঘ্যটা বের করি। তখন আমি চিন্তা করব যে এবি এর দৈর্ঘ্য হচ্ছে 10 - -2 মানে হচ্ছে 12 স্কোয়ার প্লাস 6, হ্যাঁ 6 - 1 মানে হচ্ছে 5 স্কোয়ার। তাহলে 144 আর 25 কত হয়, 144 আর 25 হচ্ছে এরকমই তো, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 169, √169 কত, √169 13 হওয়ার কথা না, 169, হ্যাঁ 13 হওয়ার কথা। তার মানে এটা হচ্ছে
এডির দৈর্ঘ্য হচ্ছে, এবি এর দৈর্ঘ্য হচ্ছে 13 একক। আর আমি যদি বিসি এর চিন্তা করি, যেহেতু এ এর মান আমি জানি না, তাহলে আমি বলতে পারবো যে এ মাইনাস 10 হোল স্কোয়ার প্লাস -6 কি, হ্যাঁ, এ মাইনাস 10 হোল স্কোয়ার -6 তার মানে হচ্ছে -12 হোল স্কোয়ার। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে রুট এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার 2ab, তার মানে হচ্ছে 20a প্লাস 100, 10 স্কোয়ার মানে হচ্ছে 100, আর প্লাস 12 স্কোয়ার মানে 144। তাহলে 144 আর 100 244, তার মানে রুট ওভার এ স্কোয়ার মাইনাস 20a প্লাস 244। এখন এই দুইটা সমান, সুতরাং আমি বলতে পারি রুট এ স্কোয়ার মাইনাস 20a প্লাস 244, এটা হবে 13 এর সমান। এবার সুন্দর করে আমি স্কোয়ার করে দিব, এ স্কোয়ার মাইনাস 20a প্লাস 244 মানে 169। তাহলে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার কোথায় গেল, দাঁড়া, 244 থেকে 169 বাদ দিব। তাহলে আমি হিসাবটা করি, আমি 10 মাইনাস হিসাবটা করলে কি হবে দেখি একটু ঠিকঠাক মতো যাচ্ছে কি না। 169 থেকে 244 বাদ দিব, থাকবে হচ্ছে -75, এটা এখানে আসলে হবে +75। তাহলে এ স্কোয়ার মাইনাস 20a প্লাস 75 ইজ ইকুয়াল টু 0। তাহলে 5 15 75, আমি যদি একটু মিডল টার্ম করি, তাহলে এ স্কোয়ার মাইনাস 15a মাইনাস 5a প্লাস 75 ইকুয়াল 0। তাহলে এর ভ্যালু হচ্ছে কি হবে, 15 হবে একটা আর 5 হবে একটা, তার মানে এর সম্ভাব্য মান হবে 15 একটা আর একটা হবে। সুতরাং এর সম্ভাব্য মান হইতে পারে 15 অথবা এর মান হইতে পারে 5। তাহলে একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 15। মোটামুটিভাবে আমরা একটা সম্ভাব্য মানে পৌঁছাইছি। তো এখন যদি আমি ভাবি যে আমাকে যে ডেটা দিয়েছে সেই ডেটা দিয়ে আমি এর সম্ভাব্য মান 15 এবং 5-এ পৌঁছাইলাম। তো এখন আমি যদি ম্যাথটাকে চিন্তা করি যে এর মান আইদার 15 আইদার 5, নাও হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন দিস কেস। চেঞ্জ হচ্ছে, আমাকে প্রশ্নে বলেছে এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় তার ক্ষেত্রফল নির্ণয় করো। দ্যাটস আ ভেরি ট্রিকি কোয়েশ্চেন। কেন? কারণ হচ্ছে আমি এটা বের করলাম, এটা এখন একটু মুছবো, তোমরা এগুলো পারবা, না পারার কারণ নাই। এখন আমাকে ত্রিভুজ চিন্তা করতে হলে ভাবতে হবে, আগে আমাকে ছক কাগজে বসাইতে হবে। কেন বসাইতে হবে তা বলছি। এটাকে বসাইতে গেলে আমার লাগবে হচ্ছে এইটা। আমি যদি এখন ছক কাগজে বসাইতে যাই, ছক কাগজে বসাইতে গেলে এই ধরো যে আমার এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। একটু বাঁকা হচ্ছে, সরি, আসলে আমি লম্ব ত্রুটিতে আছি। আমি যেভাবে আঁকাচ্ছি আমি এখানে আঁকাই। আচ্ছা, ধরো যে এটা হচ্ছে এক্স অক্ষ আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ, ফাইন। তো এটা হচ্ছে আমার এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। ওকে, নাও থিং ইজ, যদি এর মান 5 হইতো, আচ্ছা -2,1 কোথায় আছে? -2,1 আছে এইখানে, -2,1 এখানে। তাহলে এটা হচ্ছে, ধরো আমি এ লিখলাম -2,1, বি এর অবস্থা হচ্ছে 10,6। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর 1 2 3 4 5 6 এইখানে। তাহলে এইখানে হচ্ছে 10,6। এবার সি এর মান আমি যদি ধরি 5, তাহলে 5, -6 দাঁড়াচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 এইখানে। তার মানে সি এর এই মানটা হচ্ছে 5, -6 এইখানে। তখন আমি যদি একটা চিত্র আঁকাই, চিত্রের ডিজাইনটা হবে এরকম যে এটার অবস্থা হচ্ছে এইরকম, যে এইটার সাথে আমি যদি এসিকে জয়েন করাই এইরকম পাবো, তারপরে হচ্ছে আমি যদি বিসিকে জয়েন করাই তাহলে এইরকম পাবো, আর এবিকে জয়েন করাই ত্রিভুজটার চেহারা হচ্ছে এই রকমের। কিন্তু মজার ব্যাপার হচ্ছে
যখন আমি আরেকটা চিত্র আঁকাবো, অর্থাৎ এইখানে আমি একটু আঁকাই যে এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, খেয়াল করো। তো এটা যদি আমার ওয়াই অ্যাক্সিস হয়, ধরো আমি এটাকে এখানে চিন্তা করছি ওয়াই অ্যাক্সিস। তো এখন এই যে এক্স আর ওয়াই, এখানে যদি আমি একটু ভাবি চেহারাটা কেমন হবে, যে এর মান -2,-1, এটা কিন্তু ঠিক আছে। এখানে বি এর মান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10,6, 1, 2, 3, 4, 5, 6, এখানে ঠিক আছে। কিন্তু বি এর মান এখন যদি হয় 15,-6, তাহলে তো আমার এই এক্স এক্সিস বাড়াইতে হবে। তার মানে এখন আমার এইটাকে একটু বাড়াইতে হবে, এটাকে বাড়াইলে এটা এখানে চলে আসবে। একটু বাড়াইলাম, আমার স্কেলের লেংথের স্বল্পতার কারণে বাড়াইতে হচ্ছে। তো এখন এটা ছিল 10, এখন হবে 11, 12, 13, 14, 15। এবার 15, কত -6, তার মানে 15, যদি মাইনাস কত, এর মান 15, -6, তাহলে 15, -6 হচ্ছে কোথায়, এই যে এরকম 1, 2, 3, 4, 5, 6। তো এখন চিত্রটা কি দাঁড়াচ্ছে, চিত্রটা দাঁড়াচ্ছে এই রকমের, যে এবার বিষয়টা হচ্ছে এইরকম হবে যে এটার সাথে এটা 15, -6 হবে এইরকম। তারপরে এখন তো আমার স্কেলটা বড় লাগবে, যাই হোক এইখানে আমি একটা আপাত দৃষ্টিতে একটা জয়েন করি, এই, তারপরে হচ্ছে এই, এবং এটার সাথে হচ্ছে এইটা। তো এখন একটু কিন্তু সাইজটা বড় হয়ে গেল। তো এখন সাইজটা যাই হোক, এবিসি, তার মানে এইটা হচ্ছে এ, এইটা বি, এইটা সি। বি এর স্থানাঙ্ক কত, 10,6, তাহলে একটা হচ্ছে 15,5 হচ্ছে। তার মানে এখন যদি আমি ভাবি আমি কাকে চিন্তা করব, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমার কাছে চাইছে, তাই তো। তো এখন আমি যদি ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল ভাবি, তা আমি যদি এখন হিসাব করি, তাহলে এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য বের করতে পারি, দৈর্ঘ্য বের করে পরিসীমা দিয়ে করতে পারি। তখন ক্ষেত্রফল বের করার সূত্র হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ওই যে পরিসীমা দিয়ে বের করব, তখন এস এর মান, এস মানে কি আমরা জানি অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা হলে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে √s × s - a s - b s - c বর্গ একক। এই হলো একটা। আবার স্থানাঙ্ক ব্যবস্থা যদি আমি যাই, আগে আমি চিন্তা করব এ, তারপর সি, তারপর বি। কেন, আমি ঘড়ির কাঁটার বিপরীতে যাব। আবার তুমি যদি বি চিন্তা করো, তাহলে বি এর পরে এ আসবে, এ এর পরে সি আসবে। সুতরাং প্রথমে আমার ছিল 5, -6, এখানে হচ্ছে 5, 15, এখন আরও একটা ব্যাপার হচ্ছে, তোমরা এটা মনে রাখবা যে তিনটা বিন্দু যদি একটি সরল রেখায় থাকে, তাহলে এদের দিয়ে যে ক্ষেত্রফল সেটা 0 হবে। মানে তিনটা বিন্দু একই সরল রেখায় অবস্থিত হইলে এদের দ্বারা কোনো ত্রিভুজ গঠন সম্ভব না। এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। যদি তিনটা বিন্দু একটা সরলরেখা না থাকে, একটু উপরে নিচে থাকে, তখনই আমি এদের সাথে যোগ করে একটা ত্রিভুজ ক্ষেত্র পাবো, এবং এই ত্রিভুজ ক্ষেত্রের এই দুই বাহুর যোগফল অবশ্যই এটার চাইতে বড় হবে। তো এইখানে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে ওই যে ওরকমভাবে করব, যে হাফ এরকম x1 y1 x2 y2 x3 y3 x1 y1, এই হচ্ছে বর্গ একক। তার মানে এখন আমি আর করতে যাচ্ছি না, এখানে পয়েন্ট আমার জানি, একটা হচ্ছে এ হচ্ছে 15 হবে আর 5 হবে। তো আমরা এইরকমভাবে ক্ষেত্রফলগুলোকে এইভাবে পদ্ধতিতে এ সি বি করতে পারি, এ সি বি করতে পারি। সো এরকমভাবে করে আমরা বর্গ একক হিসাব করব। সো এই হচ্ছে মোটামুটি পর্যায়ের একটা ব্যাখ্যা। 9 নম্বর অঙ্ক দেখো, একই ধরনের অঙ্ক, ওই 7-এর মধ্যেও খেয়াল করো, এখানে একটু a+1 একটু বেশি দিয়েছে, কিন্তু কঠিন হওয়ার কথা না। এবং ত্রিভুজ এবিসি ত্রিভুজটির বৈশিষ্ট্য বর্ণনা করতে বলছে। যদি বৈশিষ্ট্য বর্ণনা করতে বলে আমরা কিভাবে বৈশিষ্ট্য পাবো, তো আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় যেভাবে আমি ত্রিভুজ পাই, যদি আমি সমকোণী ত্রিভুজ পাই, এটার আমি ব্যাখ্যা এইভাবে দিব যে এইটার বাহুর বর্গ যদি এইটার বর্গ আর এইটার বর্গের সমান হয়, আমি বলবো এটা সমকোণী ত্রিভুজ। যদি এমন হয় যে প্রত্যেকটা বাহু হচ্ছে সমান, আমি তখন বলবো যে এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটা সমবাহু ত্রিভুজ। যদি কখনো এমন হয় যে
এই বাহুটার এই বাহুটা সমান, আমি এটাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। আর যদি এমন হয় যে কোনো বাহুই সমান না, তাহলে আমি এটাকে বিষমবাহু ত্রিভুজ বলবো। তার মানে আমি কোনো ত্রিভুজকে ক্যারেক্টারাইজ করতে গেলে বা ক্যাটাগরাইজ করতে গেলে আমি অবশ্যই এই বাহু তিনটার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য মেপে একটা সিদ্ধান্ত দিতে পারবো যে এটা আয়দার সমকোণী না সমবাহু না বিষমবাহু না সমদ্বিবাহু ত্রিভুজ। তাইলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আর কোনো সমস্যা হওয়ার কথা না। 10 নম্বর অঙ্কটার ক্ষেত্রে একই অবস্থা। সেখানে চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। তাইলে এবিসিডি যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত বলেই দিছে, তার মানে এবিসিডি চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা কোনো ব্যাপার না। ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে, কারণ এখানে একটা স্থানাঙ্কে পি এর মানটা দেওয়া নাই, তখন ওরা বলে দিছে এবিসিডি চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যেইভাবে বের করব, এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করব, যেহেতু দ্বিগুণ সেখান থেকে পি এর মানটা বের করা যাবে। সুতরাং এই ম্যাথগুলো আমার এই ভিডিওটা তোমরা যারাই দেখেছো বা দেখলা, নিজেরা যদি একটু ট্রাই করো, 11.2 এর কোনো অঙ্ক করতে সমস্যা হওয়ার কথা না। এরপর আমি সরলরেখার সমীকরণ এবং ঢাল সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা জানিও তোমাদের লেখাপড়ার অগ্রগতি অবস্থা কেমন চলছে, এবং আমি সেই মোতাবেক তোমাদেরকে ডিজিটালি বা ইউটিউবে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক অনেক শুভকামনা।